হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল বুলসআই স্টাডি পয়েন্টে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি ইকোনমিক্সের আর একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি, যে টপিকটার নাম হচ্ছে ক্রেডিট কন্ট্রোলিং মেথডস অফ আরবিআই। এটা কিন্তু আগের দিনের যে মানি অ্যান্ড ব্যাঙ্কিংয়ের চ্যাপ্টারটা আমি পড়িয়েছিলাম তারই কিন্তু এটা কন্টিনিউয়েশন। কাজেই তোমরা যদি আগের যে আমার এপিসোড সেগুলো না দেখে থাকো, অবশ্যই আমার আগের ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কে গিয়ে আগের ভিডিওগুলো দেখো এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। আগের দিনে আমি কিন্তু আরবিআইয়ের রোলস অ্যান্ড ফাংশনস বলতে গিয়ে বলেছিলাম যে আরবিআই কিন্তু বিভিন্ন পদ্ধতিতে আমাদের ইকোনমিতে যে মানি সাপ্লাই সেটাকে কন্ট্রোল করে এবং বিভিন্ন ব্যাঙ্কগুলোর যে ক্রেডিট দেওয়ার যে ফেসিলিটি সেইগুলোকে কিন্তু আরবিআই কন্ট্রোল করে এবং এইভাবে কিন্তু আমাদের যে ইকোনমির ইনফ্লেশন সেটাকে কিন্তু আরবিআই কন্ট্রোল করতে পারে। আজকে কিন্তু এই যে প্রসেসগুলো, কী প্রসেসে আরবিআই এই ধরনের মানি সাপ্লাই বা ক্রেডিট দেওয়ার যে ক্ষমতা কমার্শিয়াল ব্যাঙ্কগুলোর, সেইটাকে কিভাবে কন্ট্রোল করে, আমি কিন্তু আজকে সেই মেথডগুলোর কথা বলবো। তো আজকের যে মেথডগুলো আছে আরবিআইয়ের, সেটাকে কিন্তু আমরা মূলত দুটো ভাগে ভাগ করে নিতে পারি। প্রথমটা হচ্ছে কোয়ান্টিটেটিভ মেজার আর দ্বিতীয়টা হচ্ছে কোয়ালিটেটিভ মেজার। কোয়ান্টিটেটিভ মেজার কোনটা? কোয়ান্টিটেটিভ কথাটার থেকেই তোমরা বুঝতে পারছো কোয়ান্টিটি, অর্থাৎ কি না টাকার পরিমাণ বা ইন্টারেস্ট রেটের যে পরিমাণ সেটাকে ওঠানামা করিয়ে বিভিন্নভাবে যে সমস্ত পদ্ধতিতে আরবিআই কিন্তু এই ক্রেডিট ফেসিলিটিগুলো, ব্যাঙ্কগুলোর যে ক্রেডিট দেওয়ার ফেসিলিটি বা মানি সাপ্লাই সেটাকে কন্ট্রোল করে, সেই প্রসেসটাকে কিন্তু আমরা বলবো কোয়ান্টিটেটিভ যে মেথড সেটা। আর কোয়ালিটেটিভ মেথড বলবো যে এই সমস্ত টাকার বা ইন্টারেস্ট রেটের পরিবর্তন না ঘটিয়ে বিভিন্ন ধরনের রুলস অ্যান্ড রেগুলেশনস দিয়ে বিভিন্ন ধরনের ক্রেডিট দেওয়ার যে লিমিট সেইটাকে তারা কন্ট্রোল করে কিন্তু তারা যে সমস্তভাবে এই ক্রেডিট ফেসিলিটিগুলোকে কন্ট্রোল করে বা মানি সাপ্লাইটাকে কন্ট্রোল করে, সেটাকে কিন্তু আমরা বলবো কোয়ালিটেটিভ মেথডস। তো এই যে কোয়ালিটেটিভ মেথডসগুলো আছে এগুলো কিন্তু আমাদের যে পরীক্ষা তার জন্য অতটাও ইম্পর্টেন্ট না। আজকে আমি মূলত এই কোয়ান্টিটেটিভ যে মেথডগুলো সেগুলো নিয়েই কথা বলবো। তো এই যে কোয়ান্টিটেটিভ মেথড, অর্থাৎ বিভিন্ন ইন্টারেস্ট রেটের মাধ্যমে এবং বিভিন্ন রিজার্ভ যে রেশিও সেগুলোর মাধ্যমে যে ব্যাঙ্কগুলোকে কন্ট্রোল করে আরবিআই, সেই যে মেথডগুলো সেগুলোকে মূলত আমি আজকে চারটে ভাগে ভাগ করে নিয়েছি। প্রথম যে ভাগটার কথা বলবো সেটার নাম হচ্ছে রিজার্ভ রেশিও, অর্থাৎ ব্যাঙ্কগুলোর কাছে যে সমস্ত ডিপোজিট আমরা রাখি সেই ডিপোজিটের একটা অংশ কিন্তু আরবিআই ব্যাঙ্কগুলোকে বাধ্য করে তাদের কাছে রিজার্ভ অবস্থায় রেখে দিতে বা ব্যাঙ্কগুলোর নিজেদের কাছেই কিন্তু লিকুইড ফর্মে রেখে দিতে, যাতে তাদের বিভিন্ন ডে টু ডে ট্রানজাকশন করতে সুবিধা হয় এবং কখনোই ব্যাঙ্কগুলো এই লিকুইডিটি থেকে কিন্তু এক্সস্টেড না হয়ে যায়। সেই জন্য কিন্তু আরবিআই বাধ্য করে একটা পার্টিকুলার অ্যামাউন্ট অফ তাদের ডিপোজিটগুলোকে তাদের লিকুইড ফর্মে রেখে দিতে। এই ধরনের যে পদ্ধতি সেটাকে কিন্তু আমরা বলবো রিজার্ভ রেশিও। তো এই রিজার্ভ রেশিওকেও কিন্তু আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। প্রথম যে ভাগটা সেটা হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও। এই ক্যাশ রিজার্ভ রেশিওতে কি হয়, যে আরবিআই ব্যাঙ্কগুলোকে বলে তাদের কাছে যে টোটাল ডিপোজিট আছে, যে টোটাল পরিমাণ টাকা আছে, তার একটা পার্টিকুলার পার্সেন্টেজ তাদেরকে ক্যাশের ফর্মে কিন্তু আরবিআইয়ের কাছে জমা রাখতে হবে। এবং এর ফলে কি হয়, যে ব্যাঙ্কগুলো কখনোই কিন্তু এই লিকুইডিটি থেকে এক্সস্টেড হয়ে যায় না। এখন কিন্তু বর্তমানে এই ক্যাশ রিজার্ভ রেশিও হচ্ছে 4%, অর্থাৎ 100 টাকা যদি কোনো ব্যাংকের কাছে ডিপোজিট করা হয় তার মধ্যে থেকে তাকে 4 টাকা দিতে হবে আরবিআইকে, জমা রাখতে হবে আরবিআইয়ের কাছে, এবং বাদ বাকি 96 টাকা কিন্তু তারা অন্যদেরকে ক্রেডিট দিতে পারবে, অর্থাৎ তাদের কাস্টমারদের ক্রেডিট দিতে পারবে বা অন্যান্য জায়গায় ইনভেস্ট করতে পারবে। তো এই যে ক্যাশ রিজার্ভ রেশিও, এইটা কিন্তু আমাদের ইকোনমিতে এইভাবে মানি সাপ্লাইটাকে কিন্তু আরবিআই কন্ট্রোল করে। যদি ধরো সিআরআর বাড়িয়ে দেওয়া হয়, ক্যাশ রিজার্ভ রেশিও বাড়িয়ে দেওয়া হয়, তাহলে ব্যাঙ্কগুলোকে বেশি বেশি টাকা তাদের কাছে জমা রাখতে হবে আরবিআইয়ের কাছে এবং তাদের যে এক্সপ্যান্ডেবল যে টাকার পরিমাণ ব্যাংকের হাতে সেটা কিন্তু কমে আসবে, যার জন্য কিন্তু ইকোনমিতে যে মানি সাপ্লাই সেটাও কমে আসবে। তো এই যে জিনিসটা, এই যে পার্টিকুলার একটা টাকা রাখার যে পরিমাণ আরবিআইয়ের কাছে, এইটাকেই কিন্তু বলা হয় ক্যাশ রিজার্ভ রেশিও। এবং এই টাকাটার এগেনস্টে কিন্তু আরবিআই ব্যাঙ্কগুলোকে কোনো রকম কোনো ইন্টারেস্ট রেট দেয় না, এটা জাস্ট একটা নর্মস, এই টাকাটা তাদের কাছে জমা রাখতেই হবে। এবং দ্বিতীয় যে রিজার্ভ রেশিও সেটার নাম হচ্ছে এসএলআর বা স্ট্যাটুটারি লিকুইডিটি রেশিও। এই জায়গাটায় কি হয়, যে ব্যাঙ্কগুলোর কাছে যে টোটাল ডিমান্ড এবং টাইম লায়াবিলিটিস আছে
তার কিন্তু একটা পার্টিকুলার পরিমাণ তাদেরকে নিজেদের কাছে একটা লিকুইড ফর্মে, সেটা ক্যাশের ফর্মে হতে পারে, গোল্ডের ফর্মে হতে পারে, বিভিন্ন ধরনের গভর্নমেন্ট বন্ডের ফর্মে হতে পারে, বা এই তিনটের কম্বিনেশনেও তারা কিন্তু নিজেদের কাছে রাখতে বাধ্য। এটা কিন্তু বর্তমানে হচ্ছে 18%। অর্থাৎ একটা ব্যাংকের কাছে যদি টাইম এবং ডিমান্ড লায়াবিলিটির পরিমাণ হয় 100 টাকা, তার মধ্যে 18 টাকা কিন্তু তাদেরকে এই এসএলআর ফর্মে, লিকুইড ফর্মে তাদের কাছে জমা রাখতে হবে তাদের ডে টু ডে ট্রানজাকশন মেনটেন করার জন্য। এগুলোকে তারা কোনো রকমই কিন্তু কমার্শিয়াল পারপাসে বা ধার দেওয়ার কাজে কিন্তু ব্যবহার করতে পারবে না। বাদ বাকি যে টাকাটা তাদের কাছে থাকবে, সেই টাকাটাকে কিন্তু তারা ওই 18 টাকা বাদ দিয়ে বাদ বাকি টাকাটাকে কিন্তু তারা অন্যান্যদেরকে ক্রেডিট দিতে পারে বা অন্যান্য জায়গায় ইনভেস্ট করতে পারে। তো এইভাবেই বুঝতে পারছো যে আরবিআই একটা লিকুইড ফর্মে কিন্তু একটা রিজার্ভ ব্যাঙ্কগুলোর কাছে সবসময় রাখতে তাদেরকে বাধ্য করে। এই এসএলআর আর সিআরআরের মধ্যে ডিফারেন্স হচ্ছে এটাই যে সিআরআরটা আরবিআইয়ের কাছে রাখতে হয় আর এসএলআরটা কিন্তু ব্যাঙ্কগুলো নিজেদের কাছে রাখতে পারে। সিআরআর কিন্তু ক্যাশ ফর্মে রাখতে হয় আর এসএলআর কিন্তু বন্ডের ফর্মে, গোল্ডের ফর্মে বা ক্যাশের ফর্মে, যে কোনো একটা ফর্মে কিন্তু ব্যাঙ্কগুলো রাখতে পারে। সিআরআরের এগেনস্টে কিন্তু আরবিআই কোনো রকম ইন্টারেস্ট দেয় না ব্যাঙ্কগুলোকে, কিন্তু এসএলআরের এগেনস্টে কিন্তু ব্যাঙ্কগুলো নিজেরা কিছুটা টাকা ইনকাম করতে পারে। তো এইটা ছিল দু ধরনের রিজার্ভ রেশিও, যে পদ্ধতিতে ব্যাঙ্কগুলো কিন্তু নিজেদের যে লিকুইডিটি সেগুলো মেনটেন করতে পারে এবং তার মাধ্যমে আরবিআই কিন্তু আমাদের যে ইকোনমি তাতে কিন্তু যে টাকার যোগান সেটাকে কন্ট্রোল করতে পারে। এসএলআর এর কথা বলতে গিয়ে কিন্তু আমি দুটো টার্ম বলেছি, একটা হচ্ছে ডিমান্ড লায়াবিলিটি, একটা হচ্ছে টাইম লায়াবিলিটি। ডিমান্ড লায়াবিলিটি হচ্ছে যে ধরনের টাকাগুলো অন ডিমান্ড ব্যাঙ্কগুলো দিতে বাধ্য, যেমন ধরো কারোর একটা কারেন্ট অ্যাকাউন্ট আছে ব্যাঙ্কে বা সেভিংস অ্যাকাউন্ট আছে ব্যাঙ্কে, তো সে যখনই গিয়ে ডিমান্ড করবে ব্যাঙ্কের কাছে যে এই টাকাটা আমার চাই, ব্যাঙ্ক তাকে দিতে বাধ্য। এই ধরনের লায়াবিলিটিগুলোকে বলা হয় ডিমান্ড লায়াবিলিটি। এবং টাইম লায়াবিলিটি হচ্ছে যে ধরনের লায়াবিলিটিগুলো একটা সার্টেন পিরিয়ড অফ টাইম পরে দেওয়া হয়। অর্থাৎ ধরো আমার একটা ফিক্সড ডিপোজিট আছে স্টেট ব্যাঙ্কে, আমি স্টেট ব্যাঙ্কের কাছে গিয়ে কিন্তু আজ চাইলে আজই ব্যাঙ্ক আমাকে সেটা দিতে বাধ্য না, আমি কিন্তু 1 বছর পরে সেই টাকাটা কিন্তু পাবো ব্যাঙ্কের কাছ থেকে। তো সেই কারণে এই ধরনের লায়াবিলিটিগুলোকে বলা হয় টাইম লায়াবিলিটি। এই ডিমান্ড এবং টাইম লায়াবিলিটির একটা সার্টেন পার্সেন্টেজ কিন্তু ব্যাঙ্কগুলো এসএলআরের ফর্মে আরবিআইয়ের সাথে রাখতে বাধ্য এবং এই যে পার্সেন্টেজ, যে এসএলআরের পার্সেন্টেজ, সেটাকে ওঠানামা করিয়ে কিন্তু আরবিআই যে ব্যাঙ্কগুলোর ক্রেডিট দেওয়ার ক্ষমতা সেইটাকে কিন্তু কন্ট্রোল করতে পারে। তো এই রিজার্ভ রেশিওর পর এবার দ্বিতীয় যে কোয়ান্টিটেটিভ মেথডের কথা বলবো সেটা হচ্ছে ওপেন মার্কেট অপারেশনস বা ওএমও। এই ওপেন মার্কেট অপারেশনসে কি হয়, আরবিআই গভর্নমেন্টের বিভিন্ন যে সিকিউরিটি সেগুলোকে কেনা বেচা করার মাধ্যমে কিন্তু ইকোনমিতে টাকার পরিমাণ কমাতে পারে, বাড়াতে পারে। ধরো আরবিআই বললো যে আমি আমার গভর্নমেন্ট সিকিউরিটি পাবলিকলি বিক্রি করব, তখন পাবলিক কি করবে, সেই গভর্নমেন্ট সিকিউরিটিগুলো টাকা দিয়ে কিনে নেবে এবং তার জন্য যে ইকোনমিতে টোটাল টাকার পরিমাণ তার বেশ খানিকটা আরবিআইয়ের হাতে চলে আসবে, অর্থাৎ ইকোনমিতে টাকার পরিমাণটা কমে যাবে। আবার ধরো আরবিআই ভাবলো যে টাকার পরিমাণ ইনজেক্ট করতে হবে ইকোনমিতে, তখন আরবিআই ঘোষণা করবে যে আমি গভর্নমেন্ট সিকিউরিটিগুলো কিনে নিতে চাই, তখন পাবলিক কি করবে, সেই গভর্নমেন্ট সিকিউরিটিগুলো বা ব্যাঙ্কগুলো কি করবে, গভর্নমেন্ট সিকিউরিটিগুলো কিন্তু বিক্রি করে দেবে আরবিআইয়ের কাছে এবং আরবিআই টাকার বদলে সেই গভর্নমেন্ট সিকিউরিটিগুলো কিনে নেবে এবং এর জন্য কি হবে, ইকোনমিতে টাকার যে টোটাল পরিমাণ সেটা কিন্তু বেড়ে যাবে। তো এইভাবে গভর্নমেন্ট সিকিউরিটি কেনা বেচার মাধ্যমে কিন্তু আরবিআই ইকোনমিতে যে টাকার পরিমাণ সেটাকে কমা বা বাড়া করতে পারে। এই ধরনের অপারেশনটাকে বলা হয় ওপেন মার্কেট অপারেশন বা ওএমও। এবার নেক্সট যে কোয়ান্টিটেটিভ মেথডটার কথা বলবো সেটার নাম হচ্ছে ব্যাংক রেট। ব্যাংক রেট হচ্ছে ব্যাংকগুলো, আমাদের যে কমার্শিয়াল ব্যাংক আছে তারা কিন্তু আমাদের আরবিআইয়ের কাছে এক লং টার্ম লোন নিতে পারে এবং এই লং টার্ম লোনের বদলে যে ইন্টারেস্ট রেটটা তারা দেবে সেই ইন্টারেস্ট রেটটাকে কিন্তু বলা হয় ব্যাংক রেট। এই ব্যাংক রেটে কি হয় যে এই ধরনের যে লোন নেওয়ার যে প্রসেস, সেই প্রসেসে কোনো ধরনের কিন্তু কোলাটারাল লাগে না, অর্থাৎ কোনো
গভর্নমেন্ট বন্ড বা কিচ্ছু লাগে না, এমনি কিন্তু ব্যাঙ্কগুলো আরবিআইয়ের কাছে লোন নিতে পারে একটা লং টার্মের জন্য, 1 থেকে 28 দিনের জন্য, এবং তার বদলে তাদের যে ইন্টারেস্ট রেটটা পে করতে হয় সেইটাকে কিন্তু বলা হয় ব্যাঙ্ক রেট। এবং যেহেতু এগুলোর এগেনস্টে, এই লোনটার এগেনস্টে যেহেতু কোনো ধরনের কোলাটারাল থাকে না, সেই জন্য এই ধরনের যে মানে লোনের ইন্টারেস্ট রেট সেটা কিন্তু সবসময় বেশি হয়। এবং এই ধরনের ব্যাঙ্ক রেটের মাধ্যমে কিভাবে আরবিআই কন্ট্রোল করে বলি তোমাদেরকে। ধরো ব্যাঙ্ক রেট যদি বাড়িয়ে দেয় আরবিআই, তাহলে কিন্তু ব্যাঙ্কগুলোকে এখন বেশি বেশি টাকা ফেরত দিতে হবে আরবিআইকে। যদি লোন নেয় বেশি বেশি টাকা ফেরত নিতে হবে, কাজেই তারা লোন নেওয়া কমিয়ে দেবে। এবং তাদেরকে যেহেতু বেশি বেশি টাকা লোন ফেরত দিতে হবে আরবিআইকে, তারা কি করবে, তাদের কনজিউমারদের কাছ থেকে এই টাকাটা আদায় করবে। অর্থাৎ তারা কিন্তু নর্মাল যে পাবলিক তাদের কাছেও কিন্তু ইন্টারেস্ট রেট লোনের বাড়িয়ে দেবে, এবং তাতে যে সাধারণ মানুষ তারাও কিন্তু লোন নেওয়ার পরিমাণ কমিয়ে দেবে, ডিসকারেজড হবে লোন নিতে। তো এইভাবে কিন্তু ব্যাঙ্ক রেট বাড়িয়ে দিয়ে ইকোনমিতে যে ক্রেডিট দেওয়ার পরিমাণ বা টাকার পরিমাণ সেটাকে কিন্তু আরবিআই কন্ট্রোল করতে পারে। এই ধরনের যে মেথডটা সেটাকে আমরা বলবো ব্যাঙ্ক রেট। বর্তমানে কিন্তু ব্যাঙ্ক রেট হচ্ছে 4.25%। সবসময় কিন্তু ব্যাঙ্ক রেট বেশি হয়। অন্যান্য যে লোন দেওয়ার যে পদ্ধতি, সেই পদ্ধতিতে লোন দেওয়ার যে ইন্টারেস্ট রেট আরবিআইয়ের, তার থেকে কিন্তু ব্যাঙ্ক রেট সবসময় বেশি। রিজার্ভ রেশিও, ওপেন মার্কেট অপারেশনস এবং ব্যাঙ্ক রেটের পর যে ধরনের আমি কোয়ান্টিটেটিভ মেথডের কথা বলবো সেটার নাম হচ্ছে লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফেসিলিটি। এই ধরনের মেথডে কি হয় যে ব্যাঙ্কগুলো এবং আরবিআইয়ের মধ্যে বিভিন্ন ধরনের লোন আদান প্রদানের যে প্রক্রিয়া, সেগুলোও কিন্তু এর মধ্যে পড়ে। এটাকেও কিন্তু 3টে ভাগে ভাগ করা যায়। প্রথম যে ভাগটার কথা বলবো সেটা হচ্ছে রেপো রেট। রেপো রেট কি? রেপো রেট হচ্ছে যে রেটে ব্যাঙ্কগুলোকে আরবিআই লোন দেয় সেটাকে বলা হয় রেপো রেট। অর্থাৎ রেপো রেটের ফুল ফর্ম হচ্ছে কিন্তু রিপারচেজ অপশানস। যখন এই আরবিআই ব্যাঙ্কগুলোকে কোনো কারণে লোন দেয়, তার এগেনস্টে কিন্তু আরবিআই কিছু গভর্নমেন্ট সিকিউরিটিস বা যে কোনো এলিজিবল সিকিউরিটি কিন্তু তারা নিয়ে নেয় ব্যাঙ্কগুলোর কাছ থেকে। এবং ব্যাঙ্কগুলো কি করে, ব্যাঙ্কগুলো একটা এগ্রিমেন্ট করে যে তারা একটা ইন্টারেস্ট রেট দিয়ে আবার এই মানে যে সিকিউরিটিগুলো তারা দিয়েছিল আরবিআইকে, সেগুলো তারা রিপারচেজ করে নেবে। তো এই ধরনের রিপারচেজিং যে হয়, তার কারণেই কিন্তু এই জিনিসটার নাম হচ্ছে রেপো বা রিপারচেজিং অপশানস। তো বর্তমানে কিন্তু এবং যেহেতু তোমার রেপোর ক্ষেত্রে এই গভর্নমেন্ট সিকিউরিটিগুলোকে কোলাটারাল হিসাবে রাখা হয়, সেই জন্য কিন্তু ব্যাঙ্ক রেটের থেকে রেপো রেট সবসময় কম হয়। ব্যাঙ্ক রেট বলেছিলাম 4.25%, রেপো রেট কিন্তু হচ্ছে 4%। অর্থাৎ এই দুটোর মধ্যে কিন্তু 0.25%-এর সবসময় পার্থক্য থাকে, এবং রেপো রেট বর্তমানে হচ্ছে 4%। এবার কি হয়, আরবিআই ধরো যদি রেপো রেট বাড়িয়ে দেয়, তাহলে ব্যাঙ্কগুলো কিন্তু বেশি বেশি ইন্টারেস্ট রেট তাদেরকে পে করতে হচ্ছে আরবিআইকে। সেই জন্য কিন্তু ব্যাঙ্কগুলো এখন কম কম বড় করতে চাইবে, অর্থাৎ লোন নিতে চাইবে, এবং তারা এর ফলে কিন্তু তাদের যে লোন দেওয়ার ক্ষমতা সেটাও কিন্তু তাদের কমে যাবে। এইভাবে কিন্তু আরবিআই ব্যাঙ্কগুলোর যে লোন দেওয়ার ক্ষমতা সেটাকে কিন্তু কন্ট্রোল করে। সেই জন্য এবং এই যে প্রসেসটা, টোটাল যে ব্যাঙ্কগুলোকে লোন দেওয়ার যে প্রসেস আরবিআইয়ের, সেইটাকে কিন্তু বলা হয় রেপো রেট। এই রেপো রেটের পর আরেকটা যে প্রসেসের কথা বলবো সেটা হচ্ছে রিভার্স রেপো রেট। রিভার্স রেপো রেটটা কিন্তু হচ্ছে রেপো রেটের সম্পূর্ণ অপোজিট। এটাতে কি হয়, ব্যাংকের কাছে যে সারপ্লাস টাকা থাকে সেটাকে কিন্তু তারা আরবিআইয়ের কাছে জমা রাখে কিছু পরিমাণ ওই ইন্টারেস্ট রেট পাওয়ার আশায়। ধরে নাও আমাদের ছোটোবেলায় কি হতো, আমাদের কাছে কিছুটা টাকা যদি কোনো আত্মীয় স্বজনরা দিয়ে যেত, আমরা কি করতাম, সেটা মা বা বাবার কাছে রাখতাম, এবং মা বাবা কি করতো, কিছুদিন পরে ধরো 75 টাকা রাখতাম, আমাদেরকে বলতো ঠিক আছে নে, তোকে আরও 25 টাকা দিয়ে টোটাল একটা 100 টাকা করে তোকে ফেরত দিচ্ছি। আরবিআই কিন্তু ঠিক সেই কাজটাই করে। ব্যাঙ্কগুলো তাদের যে এক্সট্রা টাকা, যে সারপ্লাস মানি, সেটা কিন্তু ওই আরবিআইয়ের কাছে জমা রাখে, এবং আরবিআই কিন্তু একটা ন্যূনতম একটা যে ইন্টারেস্ট রেট সেটা দিয়ে তাদেরকে এই যে টাকাটা সেটা ফেরত দেয়। বর্তমানে কিন্তু রিভার্স রেপো রেট হচ্ছে 3.35%। তো যেহেতু ব্যাঙ্কগুলোকে আমরা যখন ব্যাংকের কাছে টাকা রাখি,
তার যে ফেরত পাওয়ার পরিমাণ আর ব্যাংকগুলো যখন আমাদের লোন দেয় তার যে ইন্টারেস্ট রেট সবসময় কিন্তু ওই ব্যাংকের লোন দেওয়ার যে ইন্টারেস্ট রেট সেটা সবসময় হায়ার হয়। তো এই কারণে রেপো রেটও কিন্তু সবসময় রিভার্স রেপো রেটের থেকে হায়ার হয়, যেহেতু রিভার্স রেপো রেটের ক্ষেত্রে কি হচ্ছে, আরবিআই এই টাকাগুলো জমা রাখছে এবং তার বদলে তাদেরকে কিছুটা ইন্টারেস্ট রেট দিচ্ছে। তো এই ধরনের যে প্রসেস সেটাকে বলা হয় রিভার্স রেপো রেট। এবং রিভার্স রেপো রেট যখনই আরবিআই বাড়িয়ে দেয় তখন ব্যাংকগুলো বেশি বেশি করে টাকা আবার আরবিআইয়ের কাছে জমা রাখে এবং লিকুইডিটি কমে যায় ব্যাংকগুলোর হাতে, এবং যার ফলে কি হয়, টোটাল ইকোনমিতেও একটা লিকুইডিটিতে একটা ক্রাঞ্চ আসে। এইভাবে কিন্তু টোটাল যে ইকোনমির মানি সাপ্লাই সেটাকে আরবিআই কন্ট্রোল করে। এবং সবথেকে শেষে যে ক্রেডিট কন্ট্রোলিং প্রসেসটা বলবো সেটার নাম হচ্ছে এমএসএফ বা মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি। এই যে মেথডটা, এটা কিন্তু 2011 সালে আরবিআই ইন্ট্রোডিউস করে। এবং এই মেথডে কি করা হয়, এই মেথডে ধরো কোনো ব্যাংকের ভীষণভাবে টাকার দরকার, তাদের কোনো কারণে শর্টফল হয়েছে তাদের লিকুইডিটিতে, তারা তখন কি করতে পারে, তাদের যে টাইম এবং ডিমান্ড লায়াবিলিটিস আছে তার একটা সার্টেন পার্সেন্টেজ টাকা কিন্তু তারা আরবিআইয়ের কাছে ধার নিতে পারে একটা ইন্টারেস্ট রেটের পরিবর্তে। বর্তমানে কি হয়, বর্তমানে কিন্তু এই প্যান্ডেমিকের সময় কিন্তু আরবিআই ঘোষণা করেছে যে ব্যাংকগুলোর যে টোটাল যে টাইম এবং ডিমান্ড ডিপোজিট তার 3% টাকা, ধরো কোনো ব্যাংকে যদি টাইম এবং ডিমান্ড ডিপোজিট হয় 100 টাকা, তাহলে তারা 3 টাকা কিন্তু এই আরবিআইয়ের কাছ থেকে ধার নিতে পারবে তাদের কোনো ইমার্জেন্সির ক্ষেত্রে। এবং এটার মিনিমাম অ্যামাউন্ট হচ্ছে 1 কোটি বা 1 কোটির মাল্টিপ্লায়ারের ফর্মে তারা কিন্তু আরবিআইয়ের কাছ থেকে ব্যাংকগুলো লোন নিতে পারে যদি তাদের খুব ইমার্জেন্সি হয়, কোনো কারণে লিকুইডিটি খুব কমে যায়। তো এই যে ধরনের তোমার এই যে মেথডটার কথা বললাম এটাকে বলা হয় মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি। তো এই সবগুলোই কিন্তু এই রেপো রেট, রিভার্স রেপো রেট, মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি সবগুলোই কিন্তু হচ্ছে ব্যাংক এবং আরবিআইয়ের মধ্যে লোন আদান প্রদানের যে প্রসেস সেগুলো। এবং এই প্রসেসে কিন্তু আরবিআই ব্যাংকগুলোর যে লোন দেওয়ার ক্ষমতা সেগুলোকে কিন্তু কন্ট্রোল করে। এবং ব্যাংক রেটও কিন্তু অনেকটা এই ধরনেরই, কিন্তু ব্যাংক রেটের ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের কোলাটারাল লাগে না এবং এটা হচ্ছে একটু লং টার্মের লোন। আর রেপো রেট, রিভার্স রেপো রেট এবং এমএসএফ তিনটেই হচ্ছে খুব শর্ট টার্মের জন্য, 1 দিন হতে পারে বা 7 দিন হতে পারে বা 14 দিন হতে পারে, এরকম শর্ট টার্মের লোন হচ্ছে এই রিভার্স রেপো বা রেপো রেট। তো আজকে আমি তোমাদেরকে টোটাল রিজার্ভ ব্যাংক কী কী প্রসেসে ক্রেডিট কন্ট্রোল করে আমাদের ইকোনমিতে এবং মানি সাপ্লাই কিভাবে কন্ট্রোল করে সেটার কথা বললাম। এরপরে আমি তোমাদের মানি অ্যান্ড ব্যাংকিংয়ের আরও কিছু জিনিস পড়াবো। আপাতত তোমরা আমাকে জানিও যে আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো এবং আমাকে কমেন্ট বক্সে বলো যে তোমরা আর কী নিয়ে ক্লাস পেতে চাও। এবং অবশ্যই আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।